যুদ্ধ মন্বন্তর দাঙ্গা পেরিয়ে স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক জুড়ে বাংলার নাটক ও চলচ্চিত্রে যে স্বর্ণযুগের সূচনা হয়েছিল তার সাক্ষী যারা ছিলেন তারা জানেন তখন এক ঝাঁক শিল্পী গানে, কবিতায়, সাহিত্যে, নাটকে, চলচ্চিত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভূত হয়েছিলেন, যারা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছেন। কালী বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে অগ্রগণ্য এক আশ্চর্য প্রতিভা। ফুটবল খেলায় বিভিন্ন ক্লাব থেকে ভাড়া করে নিয়ে যেত তাকে। একসময় ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের সক্রিয় কর্মী। কালী বন্দ্যোপাধ্যায়ের কথা বললেই মনে আসে কেদার রায় নাটকের কারভালহ, বিসর্জনের জয়সিংহ, আরোগ্য নিকেতনের শশী, ক্ষুধার সদা কিংবা চলচ্চিত্রের গনসা, বরযাত্রীতে, কাসিম, লৌহ কপাটে, প্রিয়তোষ, হেনরি বিশ্বাস, পরশ পাথরে, বিমল, অযান্ত্রিকে, ওয়াংলু, নীল আকাশের নিচেতে, হকার, বাড়ি থেকে পালিয়ে, ফণিভূষণ, তিন কন্যা, বনোয়ারি, হাঁসুলিবাকের উপকথায় এবং বাদশা সিনেমায় বাদশার মতো আরও অনেক অনেক চরিত্রের কথা। এইসব চরিত্রের আড়ালে রয়ে গিয়েছেন সাম্যবাদী, দরদি, আত্মভোলা, চঞ্চলমতি মানুষ কালী বন্দ্যোপাধ্যায়, যাকে আজও তেমন করে চেনা হয়নি বাঙালির। ৭০ বছরে পা দিয়ে কালী বন্দ্যোপাধ্যায় তার দুই নাতনি শাওন ও সুদেষ্ণাকে একটি অঙ্গীকারপত্র লিখে দিয়েছিলেন। তাতে তিনি কি লিখেছিলেন জানেন? আমি ওয়াদা করিতেছি যে আজ হইতে আর আমি জোরে কথা বলিব না, জোরে গাড়ি চালাইব না, জোরে হাঁটিব না, এক ভুল বারে বারে করিব না, লোককে চিনিতে ভুল করিব না, ভুঁড়ির প্রতি ঘৃণা জন্মাইব। তোমরা আমার আনন্দের উৎস, তোমাদের সকলের কাছে আমি ঋণী। এ ঋণের সুদ এ জন্মেই পাবে, আসল পরের জন্মে দিব, কথা দিলাম। জীবন রসিক কালী বন্দ্যোপাধ্যায়ের এই অঙ্গীকারপত্রের মধ্যেই রয়েছে তার পরিচয়। ১৯২০ সালের ২০শে নভেম্বর কলকাতার কালীঘাটে জন্মেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তার পরিবারের আদি নিবাস পূর্ববঙ্গের ঢাকা বিক্রমপুরে। তার বয়স যখন ১০, তার বাবা লেক মার্কেট অঞ্চলে একটি বাড়ি করে থাকতে শুরু করেন। ঠাকুরদা পুলিশে চাকরি করতেন। বাবা মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী, রাশভারী রক্ষণশীল মানুষ। মা ভবানী দেবী। ৬ ভাই ও ৫ বোন নিয়ে বিরাট এক সংসারের দ্বিতীয় সন্তান কালী লন্ডন মিশনারিতে প্রাথমিক এবং সত্যভামা ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। কালীবাবু নিজেই লিখে গেছেন, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে বাবা খুব কড়া ছিলেন, কিন্তু আমার ঝোঁক পড়াশোনার থেকে বেশি ছিল খেলাধুলার দিকে। স্বপ্ন দেখতেন বড় হয়ে মস্ত খেলোয়াড় হবেন। বাবাকে লুকিয়ে খেলতে গিয়ে পুরস্কার জিতে বাড়ি ফিরেও বাবার হাতে মার খেয়েছেন অনেকবার। লিখেছেন, আজ মনে হয় বাবার এই শাসনের সঙ্গে সমানে মোকাবিলা করতে হয়েছে বলেই আমার চরিত্রের জেদটা একটু বেশি। যে কোনো চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারি এক কথায়। আরও লিখেছেন, আর একটা ঝোঁক ছোটবেলা থেকেই আমার চরিত্রে ছিল, প্রকৃতিকে বেজায় ভালোবাসতাম আমি। সঙ্গী মনে হতো। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ার শব্দ শুনছি কাছে পিঠে কোথাও, আর তার মধ্যে হাঁটু জল ভেঙে হাঁটছি আমি, কখনো একা, কখনো দল বেঁধে। এত ভালো লাগতো, যেন ভারী একটা মুক্তির স্বাদ পেতাম। ১৯৩৯ থেকে ৪০ সালে রিপন, অর্থাৎ আজকের সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন ও সংস্কৃত পণ্ডিত মশায়ের বকুনির ভয়ে ঠিক করেন পালি ভাষা শিখে গবেষণা করবেন। কিন্তু এরই মধ্যে মায়ের সঙ্গে দরজাবন্ধ বাক্স ঘোড়ার গাড়িতে চেপে মামার বাড়ি বাগবাজারে যাওয়ার অভিজ্ঞতাও রয়েছে। কুমোরটুলিতে মাসির বাড়ির অনেক ভাই বোনের মধ্যে বড়দা নরেন বন্দ্যোপাধ্যায় আর মেজদা রমেন বন্দ্যোপাধ্যায় তার জীবনে বিশেষ প্রভাব ফেলতে শুরু করেছেন। বড়দা ছিলেন চৌখোস খেলোয়াড়, তিনি তাকে টানছিলেন খেলাধুলার দিকে, আর মেজদা দিয়েছিলেন রাজনৈতিক দীক্ষা। কালী বন্দ্যোপাধ্যায়ের জীবনটাই ছিল বিচিত্র। কৈশোর ও যৌবনের দিনগুলোতে বাড়িতে পালিয়ে দেখেছেন সিনেমা, কপালকুণ্ডলা, কিন্তু মনে ধরেনি। শিশির ভাদুরীর চাণক্য ছবির শুটিং দেখতে গিয়ে ভিড়ের দৃশ্যে ঢুকে পড়ে অভিনয়ও করে ফেলেছেন। স্কুলে থাকতেই নাটক করতে শুরু করেন। আবার হঠাৎই একদিন সেকালের দক্ষিণ কলকাতার শৌখিন অভিনেতা বিদ্যুৎ বসুর ডাকে কেদার রায় নাটকে কারভালোর চরিত্রে অভিনয় করে
প্রথম রজনীতেই পুরস্কার পেলেন। তারপরই বন্ধুদের মধ্যে তার নাম হয়ে গেল কারভালো কালি। কিন্তু তখনও অভিনয় করার কথা চিন্তা করেননি, কারণ যেদিকেই মন টানছে তাই নিয়েই মেতে উঠছেন তিনি। নাটক, ক্রিকেট, ফুটবলের সঙ্গে বক্সিং, লাঠি খেলা, ছোরা খেলা, জিমন্যাস্টিক শেখায় যেমন আছেন, তেমনি বাঘাযতীনের মরদেহ নিয়ে বিরাট মিছিলে হাঁটতে হাঁটতে বড় হয়ে স্বাধীনতার সৈনিক হওয়ার স্বপ্নও দেখেছেন। ফুটবল খেলায় তিনি এতটাই ভালো ছিলেন যে বিভিন্ন ক্লাব তাকে ভাড়া করে নিয়ে যেত খেলাতে, আর প্রায় সব ম্যাচের শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার তিনিই পেতেন। পুরস্কার বিতরণ করতে এসে তো একবার বিস্মিত গোষ্ঠপাল জিজ্ঞেস করে ফেলেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়কে, আচ্ছা খোকা, বলো তো প্রকৃতই তুমি কোন ক্লাবের মেম্বার? আমার মনে হচ্ছে আজ নিয়ে এই বছরে অন্তত 4বার তোমাকে মেডেল দিলাম, 4টে বিভিন্ন ক্লাবের মেম্বার হিসেবে, তাছাড়া উপরি বেস্ট প্লেয়ার মেডেল। কালী বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা তখন ধরেই নিয়েছিলেন যে তিনি বড় হয়ে ময়দানের কোনো বড় দলের হয়ে খেলবেন। কিন্তু হঠাৎ কালী বন্দ্যোপাধ্যায়ের মন গিয়ে পড়ল অভিনয়। প্রশংসা পেয়ে কৈশোরে নাটক করার ইচ্ছেটা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠল। পাড়ার মাঠে স্টেজ তৈরি করে বন্ধুদের সঙ্গে চলতে লাগলো বিভিন্ন রকম নাটকের অভিনয়। যৌবনে পা দিয়ে লেখা হয়ে গেল কিছু কবিতা। ঝর্ণা নামে হাতে লেখা পত্রিকার জন্য কবিতা লিখলেন। আম পাকে জাম পাকে দাদা, তুমি কেন পাকো না? সেই লাইন বন্ধুদের মুখে মুখে ফিরতে লাগলো ব্যঙ্গোক্তি হয়ে। তখন যুদ্ধের কাল, সারা দেশে অস্থির অবস্থা। ফুটবল, নাটক, কবিতা ছেড়ে এক বন্ধুর পরামর্শে যোগ দিলেন আর্মিতে। ট্রেনিং নিতে চলে গেলেন সুদূর পাঞ্জাবে। কিন্তু প্রবেশন শেষ হবার আগেই বাবা কলকাতা দপ্তরে হাঁটাহাঁটি করে ফিরিয়ে আনলেন আমাকে, মানে কালী বন্দ্যোপাধ্যায়কে। স্বপ্ন ভেঙে চুরমার, চারপাশের অনিশ্চয়তা, আর ভিতর থেকে কে যেন আমাকে ক্রমাগত ঠেলা দিয়ে চলেছে। কালী বন্দ্যোপাধ্যায়ের কথায় এমনটাই পাওয়া যায়। তাই আবার পালালেন। এবার ওয়্যারলেস হেডকোয়ার্টার্স দিল্লি। আশা পরের এয়ারফোর্সে যোগ দিয়ে আকাশে উঠবেন। কিন্তু একই সময়ে দিল্লির রাজপথ 42-এর আন্দোলনে উত্তাল হয়ে উঠল। দেখলেন সাধারণ মানুষ হাসি মুখে জেলে ঢুকছে। এই সময় মনে প্রশ্ন এলো, যে ইংরেজের বিরুদ্ধে দাঁড়িয়ে এতগুলো মানুষ মরছে, সেই জাতের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধের ট্রেনিং নিচ্ছি আমি, কোনটা ঠিক? আবার ফিরে এলেন কলকাতায়। 1946 সালে কলকাতা জুড়ে শুরু হয়েছিল দাঙ্গা। সেই দাঙ্গা থামাতে অনেকের মতোই কালী বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নেমেছিলেন সক্রিয়ভাবে। এই সময় তার কাছে হিরণময় সেনের বার্মার পথে ছবিতে অভিনয় করার প্রস্তাব আসে। একটি ভিলেনের চরিত্র, নাম তুলসী। কিছু না ভেবে জেদের বশে অভিনয় করতেও রাজি হয়ে গিয়েছিলেন। এভাবেই ধাত্রী দেবতা, পদ্মা প্রমত্তা নদী, ऐसा क्यों ও 20 রোজ কে বাদ তথাপি ছবিতে কাজ করেছিলেন আর্থিক কারণে। কিন্তু তবু ভালো লাগছে না। বন্ধু অরুণের পরামর্শে শ্রীরঙ্গমে গিয়ে শিশির ভাদুরীর সঙ্গে দেখা করতে চেষ্টা করলেন, কিন্তু দেখা হলো না। শিশিরবাবুর ভাই বিশ্বনাথ ভাদুরী তাকে প্রথমে থিয়েটারে না আসার পরামর্শ দিলেও নাছোড় মনোভাব দেখে মহলা দেখার অনুমতি দিয়েছিলেন তাকে। এই মহলায় উপস্থিত থাকতে থাকতেই একদিন সুযোগ এলো, তাই তো শাহজাহান নাটকে অভিনয় করার। নিয়মিত নাটক করার একটা ব্যবস্থাও হয়েছিল কিছুদিনের জন্য, কিন্তু তা বন্ধ হয়ে যায় বিশ্বনাথ ভাদুরীর মৃত্যুতে। যদিও থিয়েটার তখন বাসা বেঁধেছে তার মাথায়। তাই নিজেরাই দল বানিয়ে নাটক করা শুরু করলেন। সেই সময় প্রচুর বাইরের বই পড়া আরম্ভ করেছেন, কিনেছেন হারমোনিয়াম, ভয়েস ট্রেনিং করছেন। তার সঙ্গে গলা মিলিয়ে মিনার্ভা থিয়েটারে অভিনীত হলো কেদার রায় নাটক, যেখানে কারভালো চরিত্রে অভিনয় করলেন, যা তিনি আগেও করেছেন। সেই অভিনয়ের খ্যাতি তাকে মহেন্দ্রগুপ্তর কাছাকাছি নিয়ে আসে। মহেন্দ্রগুপ্তর পরিচালনায় শতবর্ষ আগে, এরপর টিপু সুলতান, স্বর্গ হতে বড় নাটকেও তিনি কাজ করেন। টিপু সুলতান নাটকের 50 রজনীতে পুরস্কার হিসেবে সকলের সঙ্গে পেলেন একটি হাতঘড়ি। কিন্তু তারপরই একদিন স্টারে অভিনয় করতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় রশিদ আলী দিবসের মিটিং দেখে সব ভুলে নেমে পড়লেন বাস থেকে, মিশে গেলেন অগণিত জনতার মিছিলে। নাটক করতে আর যাওয়া হলো না। এর খেসারত হিসেবে জুটল মহেন্দ্রগুপ্তর বকুনি। 100 রজনীতে পুরস্কৃতের তালিকা থেকেও বাদ পড়লেন
তিনি। কারণ জানতে চেয়ে হাজির হলেন মহেন্দ্র গুপ্তর সামনে। তিনি জানালেন সেই দিনের অনুপস্থিতির শাস্তি হিসেবেই এই সিদ্ধান্ত। মেনে নিতে পারলেন না কালীবাবু। নাটক শুরুর আগেই মেকআপ তুলে বেরিয়ে পড়লেন রাস্তায়। মন খারাপ। ভাবছেন, যারা নাটকে দামি দামি কথা সাজায়, রশিদ আলীর ঘটনার গুরুত্ব তাদের কাছে নেই কেন? আসলে কালী বন্দ্যোপাধ্যায় তখন নিজের অজান্তেই ক্রমশ সরে আসছিলেন নিয়তি নির্দিষ্ট জীবনের দিকে। অসিত বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার ছবিটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। জ্যোতিরিন্দ্র মৈত্র ছিলেন ছবির সঙ্গীত পরিচালক, সহকারী সলিল চৌধুরী, আর সজল রায়চৌধুরী ছিলেন পরিচালকের সহকারী। এদের সঙ্গে পরিচয় সূত্রেই আইপিটিএতে যোগ দেন তিনি। নিজেকে অভিনেতা হিসেবে গড়ে তুলতে গ্যারি কুপার, গ্রেটা গার্বো, পল মুনি, রোনাল্ড কোলম্যান, লরেন্স অলিভিয়ার অভিনয়ে দেখেছেন আর মুগ্ধ হচ্ছেন। 2 বছরের মধ্যে তিনি তৎকালীন অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে স্থায়ী কর্মী হিসেবে কাজ করতেও শুরু করলেন। স্বয়ং জ্যোতি বসু তার নাম প্রস্তাব করেন পার্টির কাছে। আইপিটিএতে যোগ দিয়ে কালী বন্দ্যোপাধ্যায় নিজের পরিচালনায় সলিল চৌধুরীর লেখা শান্তি চাই পথনাটিকা করেন। এছাড়াও করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তির উপায়। কিন্তু তিনি লিখছেন, সলিল চৌধুরীর লেখা লেখক আইপিটিএতে আমার প্রথম নাটক। ক্রমশ তিনি নয়ানপুর, সংকেত, ভাঙা বন্দর, বিসর্জন, দলিল নাটকে অভিনয় করেছিলেন। আলাপ হয়েছিল প্রগতিশীল শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে। আইপিটি এর ব্যস্ততার মধ্যে তার পরিচয় হয় বামপন্থী নেতা অবনী লাহিড়ীর বোন প্রীতির সঙ্গে। 1951 সালে দুজনে বিয়ে করেন। 1952 সালে তার কন্যা তাপসের জন্ম হয়। 52 সাল থেকেই তিনি সব দ্বিধা ছেড়ে পেশাদার অভিনেতা হিসেবে বাংলা চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে শুরু করেন। জবানবন্দি, সিরাজউদ্দৌলা ইত্যাদি 4টে ছবি মুক্তি পায় ওই বছরেই। সত্যেন বসুর ভোর হয়ে এলো মুক্তি পায় 1953 সালে। আর পরের বছর তপন সিংহ তাকে নির্বাচন করেন তার প্রথম ছবি অঙ্কুশের জন্য। তারপর টনসিল। এরই মধ্যে অবশ্য ঋত্বিক ঘটকের নাগরিক ছবির জন্য শুটিং করেছেন। বারিন সাহার 13 নদীর পারে ছবিতে কাজ করেছেন। অজয় বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় রিকশাওয়ালা ছবির কাজ শুরু হয়েছিল উৎপল দত্ত ও সলিল চৌধুরীর সঙ্গে। 1956 সাল থেকে সংকটকাল কাটিয়ে কালীবাবু স্থিত হন বাংলা নাটক ও সিনেমার নির্ভরযোগ্য চরিত্রাভিনেতা হিসেবে। একে একে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহের ছবিতে কাজ করতে শুরু করেন। অযান্ত্রিক, কত অজানারে, নীল আকাশের নিচে, লৌহ কপাট, ডাক হরকরা, পরশ পাথর ছবিতে কালী বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। কালী বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে প্রায় 150 ছবিতে কাজ করেছেন। নাটক করেছেন প্রায় 31টি। তার সঙ্গে কাজ করতে গিয়ে অভিনেতা পরিচালকেরা অবাক হয়েছেন চরিত্রের জন্য তার মনঃসংযোগ ও অভিনয় কুশলতা দেখে। সময় বদলাচ্ছিল, বয়স বাড়ছিল, কালী বন্দ্যোপাধ্যায়ের চারপাশটা বদলে যাচ্ছিল। উত্তম কুমারের মৃত্যুর পর 80-র দশক থেকে বাংলা ছবির মান যেন ক্রমশ নিম্নগামী হয়ে যেতে থাকে। ভালো চরিত্রের অভাবের কথা বারে বারে প্রিয়চন্দ্রের বলতেন তিনি। তার মনে হতো তখনও তার অনেক কিছু দেওয়া বাকি। জীবনের শ্রেষ্ঠ চরিত্রে তখনও কাজ করা হয়নি যেন। সারা জীবন জুড়ে প্রচন্ড সংগ্রামের মধ্যে দিয়ে অভিনয় শিল্পের যে শিখরে তিনি পৌঁছেছিলেন, সেই শিখর ছোঁয়া চরিত্র তাকে দেওয়ার মতো তেমন কোনো পরিচালকও ছিলেন না তার চারপাশে। কিন্তু তারপরেও গুরু দক্ষিণা, ছোট বউয়ের মতো বিভিন্ন কমার্শিয়াল ছবিতে তার অভিনয় নজর কাড়ে। আর্থিক কারণে এমন সব চরিত্রে তাকে অভিনয় করতে হয়েছে এই সময়, যা দেখে অনেকেরই দুঃখ হয়েছে। কিন্তু পেশাদার অভিনেতা হয়ে থেমে যেতে রাজি হননি জীবনের শেষ দিন অবধি। জীবনের শেষ ছবি তান্ত্রিকে অভিনয় করতে গিয়ে বৃষ্টিতে খুব ভিজতে হয়েছিল তাকে। তা থেকেই তিনি ব্রঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি করা হলেও 5ই জুলাই 1993 সালে মৃত্যু হয় এই অসীম ক্ষমতাশালী ব্যক্তির। তো এই ছিল আজকের গল্প, বর্ণময় চরিত্র কালী বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী। যিনি হতে পারতেন একজন দিকপাল ফুটবলার,
খেলতে পারতেন মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মোহামেডান স্পোর্টিং এর মতো কলকাতার ৩ প্রধানের যে কোনো একটি প্রধানে, বা হতে পারতেন সাহিত্যিক, এবং সর্বোপরি তিনি যে ছাপ তার অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্র এবং নাটক জগতে রেখে গেছেন তা সত্যিই অনস্বীকার্য। সে তুলনায় তিনি হয়তো পেয়েছেন খুব কম, কিন্তু দিয়ে গেছেন অনেক কিছু। তাই আবারও মনে করিয়ে দিয়ে, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি গল্পের ইনফরমেশন, টপিক ভালো লাগে তাহলে একটা লাইক, একটু কমেন্ট আর একটু শেয়ার করবেন কাছের মানুষদের সাথে। সবাই ভালো থাকুন, শুনতে থাকুন গল্প যেখানে সত্যি।